নমস্কার, আমি সন্দীপ ভয়েস থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জ্যোতিষাচার্য পণ্ডিত দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এবং ওনার দীক্ষিত নাম হচ্ছে দিব্য গৌরাঙ্গ দাস। দেবাশীষ বাবুকে আপনারা এর আগেও দেখেছেন আরেকটা এপিসোডে এবং সেই এপিসোডটা বেশ একটা সুন্দর। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। তো ওনার একটু বিশেষ পরিচয়টা আমি দিয়ে দিই। উনি প্রায় 25 বছর ধরে এই জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র, এছাড়া বৈদিক জ্যোতিষ এবং সনাতন যে জ্যোতিষ আছে এবং যে আমাদের যে বৈদিক এবং সনাতন শাস্ত্র আছে তার উপরে কিন্তু উনি রিসার্চ করে চলেছেন। এবং উনি নারী জ্যোতিষের যে ভাগগুলো আছে, যেমন ধরুন ভৃগুনন্দী নারী, তারপর হচ্ছে চন্দ্রকলা নারী, এনার উপরেও বিশেষ দক্ষতা অর্জন ওনার আছে। আজকে আমাদের যেই আলোচনাটা হবে আর কি, আমরা পার্ট পার্টে অনেক কটা আলোচনাতে যাব ওনার সাথে। তবে আজকে আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে থার্ড হাউস এবং থার্ড লর্ড। থার্ড হাউস এবং থার্ড লর্ডের কি প্রভাব আমাদের জীবনে পড়ে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা যাব এবং আরো কিছু প্রশ্ন থাকবে অবশ্যই দাদার কাছে। অনেক অনেক ধন্যবাদ দাদা আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা যেটা করতে চাইছি, যে এই যে থার্ড হাউস, এই থার্ড হাউস মানুষের জীবনে কি প্রভাব ফেলে, বা এর যে অ্যাকচুয়াল যে মানে আমাদের যে প্রত্যেকটা ঘর আছে, যেমন আমরা শুনি যে সপ্তম থেকে আমাদের বিয়ে, তারপরে হচ্ছে আমাদের একাদশ থেকে আমাদের আয় দেখা হয়, দশম থেকে কর্ম, এইগুলো থার্ড হাউস নিয়ে বিশেষ আলোচনা করতে কাউকে শোনা যায় না আর কি। তো এই থার্ড বা পঞ্চম থেকে আমাদের প্রেম, আমাদের বাচ্চা, এই সমস্ত বিষয়গুলো যেটা জানা যায় আর কি। এই থার্ড হাউস থেকে কি জানা যায় আর এর ভূমিকাটা কি আমাদের জীবনে? প্রথমেই বলি, প্রত্যেকটা হাউসেরই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের লাইফে আছে এবং প্রত্যেকটা প্ল্যানেট, প্রত্যেকটা নক্ষত্র, সব কিছুর ইম্প্যাক্ট আমাদের লাইফের ওপর আছে। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, যে প্রাণদশা, সূক্ষ্মদশা, সব দশাগুলোরও আছে। সেসব তো ঠিক আছে, কিন্তু সব কিছু তো একসঙ্গে আলোচনা করা সম্ভবও নয় না। কাজে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি থার্ড ল, থার্ড হাউস, তৃতীয় ঘর, তৃতীয় পতি। এই তৃতীয় ঘর বা তৃতীয় পতি খুব একটা ভাইটাল রোল প্লে করে মানুষের জীবনে। তুমি যেটা বললে যে সাধারণত থার্ড হাউস বা থার্ড লটাকে নিয়ে, থার্ড লর্ড পতি, সেই ঘরের যে স্বামী, তাকে নিয়ে খুব একটা আলোচনা হয় না বা বিশেষ কিছু করা হয় না, এটা ঠিক কথা। কিন্তু তা বলে তো তার যে প্রয়োজনীয়তা বা প্রভাব না না, তার তো কমছে না। এবং আমরা যদি বৈদিক শাস্ত্রের যে জ্যোতিষ শাস্ত্র আছে, বৈদিক জ্যোতিষ, সে বৈদিক জ্যোতিষের ভেতর যদি একটু যাই, গিয়ে দেখতে পাই যে আমাদের প্রধান 4টি ত্রিকোণ আছে। আচ্ছা, 4টে ত্রিকোণ আছে। যেটা কি কি ত্রিকোণ? ধর্ম ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, কাম ত্রিকোণ আর মোক্ষ ত্রিকোণ। তো এগুলো সম্বন্ধে একটু একটু না বললে একদমই নয়, কেননা এই কাম ত্রিকোণ আর ধর্ম ত্রিকোণের যে সংযোগ বা ওদের যে রিলেশন, এটার উপর কিন্তু থার্ড লয়ের একটা প্রভাব বিশাল ডিপেন্ড করে আছে। আচ্ছা, কাজেই আমরা প্রথমে একটু জেনে নিই স্লাইড, যে ধর্ম ত্রিকোণ কাকে বলে। অবশ্যই। ধর্ম ত্রিকোণ বলে 1, 5, 9 ঘরকে, 1 নম্বর, 5 নম্বর আর 9 নম্বর ঘরকে বলা হয় ধর্ম ত্রিকোণ। কর্তব্য, নীতি, উদ্দেশ্য, এগুলো দেখা হয় এবং একে এক কথায় বলা যেতে পারে যে সৃজনশীলতার ঘর। মানে ঘর নয়, মানে ত্রিকোণ। ত্রিকোণ, এটা ঘর বলাটা একটু ভুলই হয়ে যাবে, এটা ত্রিকোণ বলাই ঠিক। মানে ক্রিয়েটিভ ট্রায়াঙ্গেল এটাকে বলা যেতে পারে। এবং অর্থ ত্রিকোণ, যেখান থেকে আমাদের কতটা অর্থ সমৃদ্ধ এইসবগুলো হবে, সম্পদ এগুলো হবে, সেগুলোর যে ত্রিকোণটা, সেটা 2, 6, 10। আচ্ছা, সেটা সম্পদ এবং জীবিকা মেনলি এই ত্রিকোণের ওপর ডিপেন্ড করে হচ্ছে। তাহলে কি বাকিগুলো অফ হয়ে যাবে? না, ওরম কিছু নয়, ওরম ভাবলেই ভুল হয়ে যাবে। কিন্তু ওটার জেনারেলি এটাই একে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এবং কাম ত্রিকোণ, কাম ত্রিকোণ 3, 7, 11। তাহলে 3, 7, 11, তবে 3 নম্বর ঘর আমাদের যে আলোচ্য বিষয় ঘর, সেটা তার মানে এই যে ত্রিকোণ, তার মানে এটা কোন এতে পড়লো? কাম ত্রিকোণে পড়লো। তো কাম মানে কিন্তু সাধারণ অর্থে কাম মানে যেটা বোঝা হয়, এইখানে আমি সেই আলোচনায় আসছি না। এখানে কাম মানে হচ্ছে ডিজায়ার, আকাঙ্ক্ষা।
এই কাম ত্রিকোণের মেন হচ্ছে আকাঙ্ক্ষা, আনন্দ, মানে ট্রায়াঙ্গেল অফ অ্যাক্টিভিটি, এটা তুমি বলতে পারো। এই হাউস বা ঘর মানে জীবনে উত্থান বা সফল, মানে রাইজ ইন লাইফ, হ্যাঁ, অ্যাচিভমেন্ট, এটা হতে প্রচুর প্রেরণা দেয়। আচ্ছা। এটা হওয়ার পেছনে যে প্রেরণাটা দেখায় বা অ্যাচিভ করতে যে সাহায্য করে, সেটা কোন ঘর বা কোন লর্ড? থার্ড। আচ্ছা। থার্ড হাউস বা থার্ড লর্ড, এর যে ইম্প্যাক্ট মানুষের ওপর, যে প্রভাব, এটা অনস্বীকার্য। আচ্ছা। এই ত্রিকোণটি মূলত দেখবে মিথুন, তুলা এবং কুম্ভ রাশি দ্বারা গঠিত। এবং এটা কি রাশি? বায়ু রাশি। মিথুনও বায়ু রাশি, আচ্ছা। তুলাও বায়ু রাশি, কুম্ভ বায়ু রাশি। তাহলে এই ত্রিকোণটা কোন রাশির হলো, মানে কোন উপাদানের হলো? বায়ু উপাদান। এবার আমরা মোক্ষ ত্রিকোণটা আজকে এ নয় তবুও জেনে রাখি, 4, 8, 12, এটা মোক্ষ এবং আধ্যাত্মিক বৃদ্ধিতে এই ত্রিকোণটাকে মেনলি দেখা হয়। তা আজকে আমরা তো আলোচনা করতে বসেছি তৃতীয় ঘর আর তৃতীয় লর্ড নিয়ে। তৃতীয় লর্ড বা তৃতীয় এতে দেখা যাচ্ছে যে ধর্ম ত্রিকোণের সঙ্গে যদি কাম ত্রিকোণের সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যেটাই প্রথমেই বলেছি যে ধর্ম ত্রিকোণ আর কাম ত্রিকোণ, এদের যে রিলেশন, এটা একটা খুব ভাইটাল ফ্যাক্টর হয়ে যায় মানুষের লাইফে। সেটা গোচরে এবং ন্যাটাল চার্টে, মানে জাতচক্রে, এবং গোচর মানে হচ্ছে ট্রানজিট। ট্রানজিটটা তো একটা বিশাল ফ্যাক্টর মানুষের লাইফে, দশা একটা বিশাল ফ্যাক্টর মানুষের লাইফে। এভরিথিং ইজ এইখান থেকে, হ্যাঁ, ফ্যাক্টর, প্রত্যেকেরই কাজ না কিছু আছে। এবং এই যে কাম ত্রিকোণের উপাদান কি? বায়ু। আর ধর্ম ত্রিকোণের উপাদান কি? অগ্নি। এই যে সৃজনশীল কার্যকলাপের প্রসার এবং অগ্রগতির জন্য কিসের দরকার? বায়ু। সেই কারণে কাম ত্রিকোণ এই ধর্ম ত্রিকোণের ওপর ডিপেন্ডেবল বলাটা ঠিক নয়, মানে এদের যে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন তৈরি হয় লাইফে। আচ্ছা। এটাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এবং এটাকে বলতে পারা যায় যে একে অপরের প্রতি পরিপূরক। আচ্ছা, তো আমার এখানে যে প্রশ্নটা আসছে যে এই রকম কোনো চার্ট আপনার কাছে বা আমরা চিনি হয়তো এরকম কোনো লোক, যেহেতু আপনাদের এই বিষয়ে চর্চা, এরকম কোনো মানুষ আমাদের চেনা জানার ভেতরে আছে যারা আর কি এইরকম কোনো ট্রানজিট বা এইরকম ঘরের যে কম্বিনেশন যেটা আপনি বলছেন আর কি, কম্বিনেশনে মানে থার্ড লর্ড এবং থার্ড হাউসের জন্য কোনো ব্যক্তি একটা বিশেষ সেরকম ভাবে হয়ে গেছে কিনা, তুমি একটা সেরকম উদাহরণ চাইছো। হ্যাঁ, তার আগে একটুখানি আরেকটু বলে নি যে থার্ড হাউস থেকে কি কি আমরা বিচার করি বা জানতে পারি, যে সাহস, অপচেষ্টা, উদ্যোগ, যোগাযোগ, আর্টিস্টিক কিছু ব্যাপার, শৈল্পিক যেটা বলা হয়, উদ্ভাবনী প্রবৃত্তি, ইনভেন্টিভ নেচার, এগুলো কিন্তু এর মধ্যে থাকে। অন্তর্দৃষ্টি, ইনটিউশন, আচ্ছা, এগুলো কিন্তু থার্ড হাউসের মধ্যে একটা বিশাল একটা ব্যাপার, এবং এগুলো এখান থেকেই বিচার করে রাখতে হয়। এবং এটাও মাথায় রাখতে হবে, এটা 5th হাউসের 11th হাউস। 5th এর 11, হ্যাঁ, 5th এর 11, তার মানে এটা কি হলো যে 5th হাউসের যত কিছু সাকসেস, সেটা কোত্থেকে আসবে? থার্ড হাউস থেকে আসবে। এবং এই যে জিনিসটা, এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টর হয়ে যাবে। এবং এইভাবে বিপরীতে কে অবস্থান করছে? 9th হাউস। হ্যাঁ, কাজে নবম ভাবে শুভাশুভ ফলের যে বাস্তবায়ন, তৃতীয় ঘরের উল্টো দিকে কে আছে? নবম ঘর। তো নবম ঘরের যে শুভাশুভ যে বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন এবং ফুলফিলমেন্ট, এগুলো কিন্তু কতটা হবে সেটাও কিন্তু আমরা থার্ড হাউস থেকে বুঝতে পারবো। আচ্ছা, মানে তুমি এক কথায় বলতে পারো যে জাতক একজন সমৃদ্ধশালী হবে না সাধারণ জীবন লিড করবে? জাতকের কি অবস্থা ভালো হবে না সাধারণভাবেই কেটে যাবে? এটা কিন্তু ওখান থেকে বুঝে যাওয়া যাবে। আচ্ছা, কিন্তু বেশিরভাগ লোক দেখবে এগুলো বিচার কতটা আমি জানি না করছে, কিন্তু এটা বিচার না করলে ভুল হয়ে যাবে। এটা বিচারটা খুব প্রয়োজন, কারণ এখান থেকে লুকিয়ে আছে জিনিসটা।
অ্যাকচুয়াল রেজাল্ট দেওয়ার জন্য বা অ্যাকচুয়াল যে প্রেডিকশনের জন্য আর কি এই বিষয়গুলোকে দেখার খুব প্রয়োজনীয়তা আছে। ডেফিনেটলি তোমার লাইফের কতটা উত্থান হবে বা তোমার লাইফের কতখানি তুমি মানে তোমার জীবনটা কি সমৃদ্ধভাবে অতিবাহিত করতে পারবে না সাধারণ জীবনভাবে তুমি অতিবাহিত করবে, এটা ডিপেন্ড করে আছে থার্ড হাউস থার্ড লয়ের উপর। আচ্ছা, থার্ড লর্ড একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করছে, কিন্তু আমাদের জেনারেলি দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্রে, যে জ্যোতিষশাস্ত্রটা আমরা পড়ি সেখানে দেখা যাচ্ছে যে থার্ড হাউসটাকে 6th হাউস 8th হাউসের সঙ্গে একই রকমভাবে অশুভ বলে বর্ণনা করা হচ্ছে। আচ্ছা, তার প্রধান কারণ হচ্ছে থার্ড হাউস হচ্ছে 8th হাউসের 8th হাউস, হ্যাঁ, থার্ড হাউস হচ্ছে 8th হাউসের 8th হাউস। তাহলে 8th হাউস থেকে আমরা কি চিন্তা করি? মৃত্যু, নানা রকম অশুভ, নানা রকম আচ্ছা, এগুলো চিন্তা করি। তা তার যে ঘরে শুভ অশুভ সেটা সম্পূর্ণ না হলেও বেশ কিছু প্রভাব এই অষ্টম ঘরের সেটা কিন্তু এর ওপর পড়তে যাবে। কাজে এইটা থার্ড হাউসের এটা কিন্তু একটুখানি একদম যে থাকবে না সেটা কিন্তু বলা যাবে না। কাজে থার্ড হাউসটা কিন্তু একটা বিশাল একটা ফ্যাক্টর মানুষের লাইফে। থার্ড হাউস না, থার্ড লর্ড মানে তৃতীয় পতি এবং তৃতীয় ঘর। এবার তুমি যেটা বলছো সেটা হচ্ছে কোনো বিশেষ একজনের কিছু একটা ছক দেখে আমরা দেখতে চাই যে তার কোনো একটা বিশেষ কারো ছক দেখে আমরা বুঝতে চাই যে এই থার্ড লয়ের কি অবদান আছে তার জীবন একদম। তুমি এই প্রশ্নটাই আমাকে করতে চাইছো। তা আমরা পিভি নরসিংহ রায়ের ছকটা একটু দেখি, যিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন। আচ্ছা, পিভি নরসিংহ রায়ের এই একই কম্বিনেশন ছিল আর কি, সেটা আমরা ছকটা দেখি। আচ্ছা, দেখে আমরা দেখবো যে তৃতীয় লর্ড বা তৃতীয় হাউস ঘর ওনাকে কতটা সাহায্য করেছেন ওই প্রধানমন্ত্রী হতে। এরকম আরও ছক নানা লোকের আছে, নানা ব্যক্তির আছে, নানা মহিলার আছে, কিন্তু সব তো আলোচনা করা সম্ভব নয়। আমরা আজকে এখানে শুধু পিভি নরসিংহ রায়ের ছকটাই আলোচনা করছি। তা পিভি নরসিংহ রায়ের মঙ্গলের যে দশা, পিভি নরসিংহ রায়ের লগ্ন ছিল কি কন্যা লগ্ন। আচ্ছা, এবং চন্দ্র হচ্ছে মীন রাশি, চন্দ্র মীন রাশিতে অবস্থান করছিল। তাহলে কন্যা লগ্নের তৃতীয় পতিকে বৃশ্চিক বা মঙ্গল। 1990 সালের কোনো এক সময় ঠিক যখন তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, 1990 সালে কোনো একটা সময় যখন তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং এটা সবাই জানে যে তিনি নয়াদিল্লিতে তার সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেলেছিলেন, এবং কি 91 সালের যে সাধারণ নির্বাচন হওয়ার কথা সেখান থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঠিক করে ফেলেছিলেন। আচ্ছা, এটা একদম সবাই জানে, সর্বজন বিদিত। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে তিনি সেই সময় ওরম চলছিল, এবং সেই সময় তার কোনো একটা ওই সময় 90 সালে তার মঙ্গলের দশা মহাদশা শুরু হয়েছিল, এবং মঙ্গলটা কি তৃতীয় পতি, থার্ড লর্ড। তা থার্ড লর্ডের যে মেজর পিরিয়ড সেটা রান করছিল 1990 থেকে, কোনো একটা সময় থেকে রান করছিল, এবং তিনি সেই সময় কি করেছিলেন যে সমস্ত কিছু থেকে অবসর নিয়ে দেবেন বলে ডিসাইড করে ফেলেছিলেন। আচ্ছা, এবং 91 সালের সাধারণ যে নির্বাচন হবার কথা সেখানেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এটাও ঠিক করে ফেলেছিলেন। কিন্তু 91 সালের মে মাসে যে কংগ্রেস দলের যে নেতা রাজীব গান্ধী ছিলেন, উনি ওই বোমা হামলায় নিহত হয়ে গেছিলেন। তা তখন একক বৃহত্তম দল হিসেবে কংগ্রেসকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং তখন কংগ্রেসকে যখন আমন্ত্রণ জানানো হয় তখন নেতৃত্বহীন হয়ে গেছে ওই দলটা। তখন কাকে ওই দল পাঠাবে? একজন দলনেতা নির্বাচন করা প্রয়োজন হয়ে পড়ছে, কিন্তু সেই ধরনের নেতা ওরা তখন খুঁজতে শুরু করেছে। এবং এমন একজন নেতার প্রয়োজন হয়ে পড়েছিল
যিনি 5 বছর অন্তত প্রধানমন্ত্রী থাকবেন, অবশ্যই। মানে সেরকমই একজন নেতা দরকার। এবং পিভি নরসিংহ রায় সেই সময় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং সংসদের সদস্য না হয়েও প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তারপরে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং প্রধানমন্ত্রী রূপে পূর্ণ 5 বছর মেয়াদ সম্পূর্ণ করেছিলেন। এবার যখন ছকটা যখন দেখবো আমরা, তখন দেখবো যে রবি, মঙ্গল, বুধ আচ্ছা, মিথুন রাশিতে অবস্থান করছে জাতচক্রে। রবি, মঙ্গল এবং বুধ। তাহলে রবি, মঙ্গল, বুধ কোথায় অবস্থান করছে না জাতচক্রের মিথুনে। মিথুন ওটা কোন ঘর? দশম ঘর। তা দশম ঘরে কে কে আছে? রবি আছে, মঙ্গল আছে, বুধ আছে। মঙ্গল দিকবল প্রাপ্ত, রবিও দিকবল প্রাপ্ত, আর বুধ কি বর্গোত্তম। তা দশমপতি বর্গোত্তম, মঙ্গল দিকবল প্রাপ্ত, রবিও দিকবল প্রাপ্ত। দশাকার শুরু হয়েছে মঙ্গলের। মঙ্গল কি তৃতীয় পতি। তাহলে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা। এবং সেই সময় যখন 21শে জুন 1991 প্রধানমন্ত্রী ওই সময় হয়েছিল না, তো ওই সময় যদি গোচর আমরা দেখি, ট্রানজিট, সেটা ক্লিয়ার পিকচার পাবে। সেই সময় দেখবে কর্কট রাশিতে কে আছে? মঙ্গল, বৃহস্পতি, শুক্র। কর্কটে। এবং কোন নক্ষত্র পেয়েছে? অশ্লেষা, বুধের নক্ষত্র, দশমপতির নক্ষত্র পেয়েছে। এবং রবি, বুধ কোথায় আছে? তারা আছে দশমে। আচ্ছা, কার নক্ষত্র পেয়েছে? রবি মঙ্গলের নক্ষত্র পেয়েছে, শনি চন্দ্রের নক্ষত্র পেয়েছে। কাজে এই যে একটা অসম্ভব, বৃহস্পতি বুঝতে পারছো কোথায়? বৃহস্পতি ও চতুর্থপতি, সে তুঙ্গ হয়ে গেছে কর্কটে। মঙ্গল তখন নিজ রাজভঙ্গ যোগ তৈরি করে ফেলেছে, তৃতীয়পতি, সেও তো স্ট্রং হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। তাহলে এই যে তৃতীয়পতির যে অবদান, এটা থেকে একটু ক্লিয়ার হলো যে একজন মানুষ যার কোনো মানে গুটিয়ে ফেলেছিল সবকিছু, যে আমি সবকিছু এ নিয়ে দিল্লি থেকে চলে যাচ্ছে এবং সবাই সেটা জেনে গেছে। দুম করে একটা ঘটনা হলো দলের মধ্যে, ওই রকম একটা মানে কি বলবো দুঃখজনক ঘটনা একটা হয়ে গেল এবং তার ফলে তাকে দল নির্বাচন করলো, সে প্রধানমন্ত্রী হয়ে গেল। এই যে তার লাইফে যে টার্ন, এটাকে কি তুমি খুব সাধারণভাবে ব্যাখ্যা করবে? না, অবশ্যই নয়। এটা একটা মানে বিশেষ ঘটনা যে একটা মানুষ যে আর কি ছেড়ে দিয়ে চলে যেতে যাচ্ছিল এবং সেখান থেকে সে প্রধানমন্ত্রী এবং হয়ে গেল। তুমি একটা দিয়ে লক্ষ্য করো, এর মধ্যে তৃতীয়পতির কতখানি অবদান আছে। এবং দশাটাও চলছে তৃতীয়পতি, দশাটাকে তো অস্বীকার করা যাবে না। না, এবং তৃতীয় ঘরটা দশমের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। এটা এই যে জিনিসটা, ঘটনাটা ঘটেছে এবং একাদশে এই যে সেই সময় মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই যে কানেকশনটা কর্কটে একটা স্টেলিয়াম তৈরি করেছে, এটা একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ঘটনা জীবনে ঘটিয়ে দিয়েছে। এখানে আমরা বুঝতে পারলাম যে তৃতীয়পতির অবদান মানুষের জীবনে কতখানি প্রভাব ফেলে এবং কতটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটিয়ে দিতে পারে। তা তৃতীয়পতিকে বা তৃতীয় ঘরকে বিচার অবশ্যই করতে হবে। আচ্ছা, মানুষের মানে এটা ডিজায়ারের ঘর, এবং সেটা কতখানি যাবে, তার লাইফস্টাইল এটা কতখানি সে কিরমভাবে কাটাবে, ভালোভাবে কাটাবে না খারাপভাবে কাটাবে না কিরমভাবে কি হবে, সেটা পরিষ্কার এখান থেকে ভালোভাবে বোঝা যায়। কাজে এটার গুরুত্ব অস্বীকার করা যাবে না। তাহলে এখানে যে বিষয়টা আসছে আর কি, যে ওনার তৃতীয়পতি ওনাকে আর কি ওই জায়গাটাই নিয়ে যেতে সাহায্য করেছিল। আরো কিছু হয়তো উপাদান আছে, একদম সবকিছুটাকে অস্বীকার করা যায় না, কিন্তু এখানে তো তার দশাটাও মঙ্গলেরই চলেছে অবশ্যই। এবং মঙ্গল সেখানে গোচরেও কোন পজিশনে বসে আছে, বৃহস্পতি কোন পজিশনে বসে আছে, তারা কতখানি শক্তিশালী হচ্ছে, তাই তৃতীয়পতির তো অবদানটা আছেই। অবশ্যই, তারই তো দশা চলছিল। হ্যাঁ, এবং দশমপতির নক্ষত্র নিয়ে তারা বসে আছে গোচরে, কর্মের জায়গাটাকে আরো বেশি। তাহলে এই জায়গাটা যে তাকে যে ওই জায়গায় নিয়ে গেছে, এটার জন্য তৃতীয়পতির যে একটা বিশাল বড় ভূমিকা আছে, এটাকে অস্বীকার করা যায় না। মানুষের লাইফে তৃতীয়পতির ভূমিকাটা অস্বীকার করা যায় না। জনজাগতিক যে উন্নতি, সেই উন্নতির পেছনে তৃতীয়পতির প্রচুর হাত আছে, যেটা জেনারেলি কতটা বিচার হচ্ছে আমি জানি না, কিন্তু করা উচিত। তো অনুষ্ঠানটা বেশ ভালোই লাগলো, বেশ একটা
মানে মুখরোচক ব্যাপার আর কি বিষয়টা। তবে আপনাদের তৃতীয় পতি কোথায় আছে এবং সেই তৃতীয় পতি আপনাদের জন্য কতটা কি মানে জোগাড় করে রেখেছে আপনাদেরকে কোথায় তোলার জন্য এবং কি বানানোর জন্য বা আপনাদের ডিজায়ার কতটা ফুলফিল করবে বলে, সেটা জানার জন্য তো অবশ্যই তৃতীয় পতিটাকে খুঁজতে হবে। তো যদি আপনারা খুঁজে না পান অবশ্যই সেই রকম কারোর কাছে আপনাদেরকে যেতে হবে যারা আর কি আপনার তৃতীয় পতিকে খুঁজে দেবে আর কি কোথায় আছে এবং আপনাদের জন্য কি তৃতীয় পতি জমিয়ে রেখে দিয়েছে। তো এই অনুষ্ঠানে আপনাদের যদি কোনো বিশেষ মন্তব্য থাকে এবং যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন এবং জানাবেন আমাদের যে আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার সময় দেওয়ার জন্য এবং এই সুন্দর একটা আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, নমস্কার।